টিভি স্টোরিটেলার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আপনাদের সাথে জাতিসংঘের সাধারণ পরিষদে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া ভাষণটি শেয়ার করব এবং তা নিয়ে আমরা ২-৪ টি কথা বলব, যেখানে আমরা আমাদের অপিনিয়ন গুলো আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যে বাংলাদেশের হয়ে যাওয়া একটা বিপ্লব, যেটি ছাত্র জনতার সমন্বয়ে সংগঠিত হয়েছিল, তিনি সেই গণঅভ্যুত্থান, গণবিপ্লবের কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন এবং তিনি বাংলাদেশের যে সংকটগুলো বর্তমান সময়ে চলছে, সেই সংকটগুলো নিয়ে তিনি বিস্তারিতভাবে জাতির উদ্দেশ্যে, জাতিসংঘের যত জাতি ছিল কিংবা বিভিন্ন দেশ থেকে যে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তাদের সাথে তিনি উপস্থাপন করেছেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তিনি বাংলাদেশের শান্তি মিশনে বাংলাদেশ থেকে বিভিন্ন বাহিনী বিভিন্ন সময়ে যে জাতিসংঘের মাধ্যমে বিভিন্ন দেশে তাদেরকে প্রেরণ করা হয়। তিনি শান্তি মিশনে যাতে করে আগামী দিনেও বাংলাদেশের এই কন্ট্রিবিউশনটা অব্যাহত থাকে, তিনি সেটি কিন্তু পরিষ্কারভাবে আবারও উচ্চারিত করেছেন। এবং তার বক্তব্যের দ্বারা তিনি যেহেতু বাংলাদেশে এমন একটা সময় পার করছিল যখন জাতিসংঘ কিংবা আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশের বাহিনীগুলোতে স্যাংশন আসার একটা ভয় কাজ করছিল। তারা জাতিসংঘের শান্তি মিশনে যেতে পারবে কি পারবে না, এটা নিয়ে একটা শঙ্কা ছিল। সেটা তিনি কিন্তু তার বক্তব্যে ভিন্নভাবে তুলে ধরতে পেরেছেন এবং একই সাথে তিনি ফিলিস্তিন ইস্যুতে কথা বলেছেন। যদিও তিনি ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে তেমন কোনো বক্তব্য দেন নাই, কিন্তু তার বক্তব্যে তিনি মোটের উপরে ফিলিস্তিনিদের এই সংকটের জন্য একটি দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান খুঁজে বের করার জন্য তিনি বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। এবং এই বক্তব্যে কিন্তু তিনি তার নিজস্ব কিছু যে থিওরি গুলো রয়েছে, বিশেষ করে সোশ্যাল বিজনেস থিওরি এবং নেট জিরো কার্বন এমিশন এবং দরিদ্র এবং হচ্ছে গিয়ে মানে তার যে 3-0 যে থিওরি, সেই থিওরিটা তিনি সেখানে উপস্থাপন করেছেন এবং বিশ্ববাসীকে এ নিয়ে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান করেছেন। তো আমরা তার বক্তব্যটি পুরো সম্পূর্ণ শুনবো এবং তার চুম্বক অংশগুলো বিশেষ করে আমরা টিভি স্টোরিটেলার চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। I request protocol to escort His Excellency and invite him to address the Assembly. বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, জাতিসংঘের সাধারণ পরিষদের জাতিসংঘের ভাষণে ডক্টর মোহাম্মদের শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করাটা নিয়ে অনেকেই আনন্দিত, উচ্ছ্বসিত হয়েছেন এবং এই জন্য তার প্রশংসা করেছেন এবং অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে বিগত সরকারের সময় যে বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানের থেকে উঠিয়ে ফেলা হয়েছিল, সেই বিসমিল্লাহির রহমানির রহিম বলেই কিন্তু জাতিসংঘের বিভিন্ন জাতির উদ্দেশ্যে অর্থাৎ বিশ্ববাসীর উদ্দেশ্যে তিনি যে ভাষণ দিয়েছেন তাতে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে তার বক্তব্য শুরু করেছেন। সভাপতি নির্বাচিত হওয়ায় প্রথমেই আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আশ্বস্ত করছি যে আপনার এই দায়িত্ব পালনকালে বাংলাদেশ প্রতিনিধি দল আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদান করবে। জাতিসংঘের ম্যান্ডেটকে সমুন্নত রেখে বৈশ্বিক সংকট সমূহ নিরসনে মহাসচিব অ্যান্টোনিও গুতারেসের দৃঢ় প্রতিজ্ঞ সাফল্যমণ্ডিত নেতৃত্বের জন্য তাকেও জানাই আন্তরিক সাধুবাদ। সামিট অব দ্য ফিউচার আয়োজনে আমি মহাসচিবের দূরদর্শী ভূমিকার বিশেষ প্রশংসা করছি। সম্মেলনে যে প্যাক্ট ফর দ্য ফিউচার এন্ড ডিক্লারেশন অন ফিউচার জেনারেশনস সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে, তা এজেন্ডা 2030 পরবর্তী বৈশ্বিক উন্নয়ন কর্মপন্থা নির্ধারণে বিশেষ সহায়ক হবে বলে আমি মনে করি। বাংলাদেশ বিশ্বাস করে যে এই সম্মেলনের অর্জন
বৈশ্বিক সমৃদ্ধি অর্জনের জন্য আমাদের সবার, তাদের এই সংকল্পের মধ্যেই আমাদের দেশের ভবিষ্যৎ নিহিত। যা এই দেশকে বিশ্ব সম্প্রদায়ের মাঝে একটি দায়িত্বশীল জাতির মর্যাদায় উন্নত করবে বলে আমি বিশ্বাস করি। এই গণ আন্দোলন রাজনৈতিক অধিকার ও উন্নয়নের সুবিধা বঞ্চিত বাংলাদেশের আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ করেছে। বাংলাদেশের মানুষ উন্নয়ন কর্মকাণ্ডকে অন্তর্ভুক্তিমূলক অংশীদারিত্ব রূপে দেখতে চেয়েছিল। আমাদের জনগণ একটা ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর গণতন্ত্রের জন্য লড়াই করেছে, যার জন্য আমাদের নতুন প্রজন্ম জীবন উৎসর্গ করেছে। আমাদের এই তরুণীরা যে প্রজ্ঞা, সাহস ও প্রত্যয় দেখিয়েছে তা আমাদের অভিভূত করেছে, সারা বিশ্ববাসীকে অভিভূত করেছে। বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণরা। অবৈধ রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে প্রবলভাবে সোচ্চার হয়েছিল আমাদের তরুণ তরুণীরা, স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা। তারা নিঃসঙ্গ চিত্তে উৎসর্গ করে। এখানে একটা বিষয় বলে রাখি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে তিনি এইবার কিন্তু আমি দেখলাম যে তিনি স্কুল পড়ুয়া তরুণ তরুণীদের কথা বলছেন, কিশোর কিশোরীদের কথা বলছেন, আসলে যেটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থান কিংবা গণবিপ্লবে ইতোপূর্বে আমরা খুব বেশি মানুষের মুখ দিয়ে কিন্তু স্কুল পড়ুয়া শিক্ষার্থী যারা মানে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই লেভেলের শিক্ষার্থীরা কিন্তু প্রচন্ড রকমের সাহস নিয়ে তারা রাজপথে ছিল এবং তারা এই আন্দোলনকে 19শে জুলাইয়ের পর থেকে 5ই আগস্ট পর্যন্ত সময়টাতে তারা কিন্তু আন্দোলনের যে তেজ, এই তেজকে ধরে রেখেছিল এবং এদেরকে কিন্তু মূলত গুলি করে রাজপথ থেকে সরানো যাচ্ছিল না, যেটি আমরা একটা ভাইরাল পুলিশের বক্তব্যে দেখেছি, যেখানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে দেখাচ্ছেন যে একটা করি একটাই যায়, তারপরেও এরা সরে না। অর্থাৎ এদের সাহস বীরত্বের কথা কিন্তু বীরত্বে কিন্তু স্বৈরাচার সরকারের যা মন্ত্রী ছিল এই মন্ত্রীরা কিন্তু ভয় পেয়ে গিয়েছিল এবং পুলিশ প্রশাসন কিন্তু ভয় পেয়ে গিয়েছিল। পর্যায়ক্রমে কিন্তু পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পেছনে এটাও একটা কারণ যে স্কুল লেভেলের যে শিক্ষার্থীরা আছে আসলে এদেরকে আপনি কোনো দলীয় ব্যানারে ফেলে দিতে পারবেন না, কেননা স্কুল কলেজের ইউনিফর্ম পরে যারা রাজপথে নেমেছে এক দফার দাবিতে কিংবা স্বৈরাচার পতনের দাবিতে, তাদেরকে কিন্তু আপনি হত্যা করে থামাতে পারবেন না তাদের রক্ত ঝরিয়ে। এই বিষয়টা কিন্তু একেবারে একটা বিস্ময়কর বিষয়, এটি বিশ্ববাসীকে জানানোটা খুব প্রয়োজন ছিল। ডক্টর মোহাম্মদের ভাষণের মাধ্যমে তিনি পরিষ্কারভাবে এই বিষয়টি সামনে নিয়ে আসছিলেন। ছিল তাদের জীবন। শত শত মানুষ চিরতরে হারিয়েছে তাদের দৃষ্টিশক্তি। আমাদের মায়েরা, দিনমজুরেরা ও শহরের অগণিত মানুষ তাদের সন্তানদের কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিল রাজপথে। তপ্ত রোদ, বৃষ্টি, মৃত্যু ভয়কে তোয়াক্কা না করে তারা সত্য ও ন্যায়সঙ্গত আকাঙ্ক্ষার বিরুদ্ধে দীর্ঘকালব্যাপী রাষ্ট্রযন্ত্রকে পরিচালনা করার অশুভ ষড়যন্ত্রকে পরাভূত করেছিল। জনগণের এই আন্দোলনে আমাদের জানা মতে প্রায় 800-এরও বেশি জীবন আমরা হারিয়েছি স্বৈরাচারী শক্তির হাতে। উদারনীতি, বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষতার উপর মানুষের গভীর বিশ্বাস থেকেই বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়েছিল। 1971 সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে আমাদের গণমানুষ যুদ্ধ করেছিল, সেই মূল্যবোধকে বহু বছর পরে আবার জেনারেশন জি, যে প্রজন্ম জি, নতুনভাবে আমাদেরকে দেখতে শিখিয়েছে। এরকমটি আমরা দেখেছিলাম 1952 সালের ভাষা আন্দোলনে, বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠার সময়। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। মাননীয় সভাপতি, যে রাষ্ট্র কাঠামো দুঃসহ হয়ে গেছে
তার পুনর্গঠনের জন্য আমাদের তরুণরা, দেশের আপামর জনসাধারণ একমত হয়ে আমার এবং আমার উপদেষ্টা পরিষদের উপর আস্থা রেখে সরকার পরিচালনার এক মহান দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করেছে। এই দায়িত্ব গ্রহণের পর আমরা গভীর বিস্ময় ও হতাশার সঙ্গে মুখোমুখিভাবে দেখতে পাচ্ছি কিভাবে সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, কিভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে নির্মমভাবে দলীয়করণের আবর্তে বন্দী করে রাখা হয়েছিল, কিভাবে জনগণের। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণটা কিন্তু লিখিত, যদিও অনেকে বলছেন যে তিনি 84 বছর বয়সেও কিন্তু মুখস্থ ভাষণ দিচ্ছেন। বিষয়টা এমন না। সাধারণত এই সকল ভাষণগুলো লিখিতই হয়ে থাকে এবং লিখিত না হলে কিন্তু সবগুলো বিষয়কে সামনে এনে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব হয় না। তো কাজেই এটা হয়তো মানে টেকনিক্যাল সিস্টেমটার এমনভাবে সাজানো হয়েছে যে অনেকটা বোঝা যায় না যে তিনি আসলে দেখে ভাষণ দিচ্ছেন নাকি তিনি মুখস্থ ভাষণ দিচ্ছেন। এটা হচ্ছে ডেস্কে স্ক্রিন যেভাবে সেটআপ করা হয়েছে সে কারণে বিষয়টা ওইভাবে বোঝা যায় না, কিন্তু এটা একটা লিখিত ভাষণ। এখানে একেবারে সাবলীলভাবে তিনি বাংলা ভাষায় এবং সাবলীল উপস্থাপনার মাধ্যমে বিশ্ববাসীর দরবারে তিনি তুলে ধরেছেন খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়, এবং যেগুলো তুলে ধরেছেন মোটামুটি সেগুলো সবগুলোই বাংলাদেশের যে প্রতিনিধিত্ব জাতিসংঘে সেটাকে রিপ্রেজেন্ট করে এবং সেটাকে ধারণ করে। হয়তোবা আমরা সেখান থেকে কতটুকু গেইন করতে পারবো সেটা আমাদের পরবর্তী ডিপ্লোম্যাটিক পলিসি গুলোতে বলে দিবে। কিন্তু যতটুকু আমরা দেখেছি তার মধ্যে ভালোটাই ছিল বেশি। আমরা সেজন্য অবশ্যই প্রশংসা করব যে এই ভাষণের মাধ্যমে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার অনেকগুলো বিষয় কিন্তু এখানে ফুটে উঠেছে। অর্থকে লুটপাট করা হয়েছে, যেখানে একটি ব্যবসায়িক উদ্যোগ সামাজিক সুফল, অর্থনৈতিক মুনাফা এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীলতার মধ্যে একটি চমৎকার ভারসাম্য আনতে পারে, যেখানে সামাজিক ব্যবসার মাধ্যমে যে কোনো ব্যক্তি ভোগবাদী জীবনধারা থেকে উত্তরণ করে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের সৃজনশীল শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। এই সময়ে তাই প্রয়োজন উন্নত উন্নয়নশীল সকল দেশসমূহ এবং বিভিন্ন অংশীদারদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি, নতুন মূল্যবোধ এবং নতুন একতা। সামগ্রিকভাবে এই লক্ষ্য অর্জনে জাতিসংঘ ব্যবস্থা, জাতীয় আঞ্চলিক পর্যায়ে সরকারসমূহ, সকল ব্যবসা প্রতিষ্ঠান, বেসরকারি অংশীজন এবং দাতব্য সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের অর্থনৈতিক কাঠামোতে সামাজিক ব্যবসাকে স্থান দিলেই নিচের অর্ধেকাংশ মানুষের জীবনে তা বিরাট পরিবর্তন আনতে পারে। এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে ডক্টর মোহাম্মদ তার সামাজিক ব্যবসায়ের তিনি যে প্রবক্তা সেটি তিনি আবারও বিশ্ববাসীর দরবারে উচ্চারিত করেছেন তার সামাজিক ব্যবসায়ের ধারণা, এবং তার সামাজিক ব্যবসায়ের ধারণা অনেকটা ক্যাপিটালিস্ট ধ্যান ধারণার মধ্যে আবর্তিত, কেননা তিনি মুনাফা শেয়ারের যে কথা বলেছেন তা এক প্রকারের সুদ ভিত্তিক কাঠামোর বাইরে এসে না, বরং সুদ ভিত্তিক কাঠামোর মধ্যে থেকেই কিন্তু তিনি মুনাফা শেয়ারের কথা বলেছেন। যদিও বিশ্ব অর্থনীতিতে এর বাইরে গিয়ে চিন্তা করা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে হয়তোবা সম্ভব ছিল না, কিন্তু সামাজিক ব্যবসাটা তার যে দৃষ্টিভঙ্গি সেটি কিন্তু ইসলামের রয়েছে, কিন্তু সেটা সুদ ভিত্তিক অর্থনীতির মধ্য দিয়ে কল্যাণ প্রতিষ্ঠা করতে পারে না, বরং এটা আমরা সবাই এই ব্যাপারে একমত। যদি সুদ ভিত্তিক ব্যবস্থাকে মূলোৎপাটন করা যেত তাহলে হয়তোবা এই সামাজিক ব্যবসায়ের ধারণা যে কল্যাণকর সেটি কিন্তু প্রয়োগ করে দেখা যেতে পারত। তারপরেও আমরা আশা করছি যে হয়তোবা যতটুকু সম্ভব এই ধারণার মাধ্যমে অর্থনীতিতে একটা বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে, এবং পরবর্তীতে এই ধারণার হাত ধরে হয়তোবা সুদের বিরুদ্ধে মানুষ সোচ্চার হওয়ার একটা সুযোগ বা সম্ভাবনা থাকবে। কেননা অধিকারের প্রশ্নে আগে অধিকার যদি মানুষ ফিরে পায় তাহলে তার সেখান থেকে সে এটাও বুঝতে পারবে যে তার অর্থনীতির কোন জায়গাটাতে তার শ্রমের শোষণ হচ্ছে কিংবা তার শ্রম চুরি হচ্ছে। তারপরে কিন্তু মানুষ হয়তোবা সোচ্চার বা সচেতন হওয়ার আরো সুযোগ পাবে। এই পদক্ষেপ একই সঙ্গে জলবায়ুর ধ্বংসাত্মক গতি
বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানেই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে পারবে। তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নিতে আহ্বান জানাচ্ছি। তিনি ফিলিস্তিনদের দ্বিরাষ্ট্রভিত্তিক সমস্যার মানে সংকটের সমাধানটা দ্বিরাষ্ট্রভিত্তিক হওয়ার জন্য তিনি বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। যদিও তিনি সেখানে ইসরায়েলের নাম একবারও উচ্চারণ করেননি, কিন্তু তিনি ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন, এই জন্য আমরা অনেকেই তার প্রশংসা করছি। যদিও এই বিষয়টা আরো পরিষ্কারভাবে তুলে ধরা প্রয়োজন ছিল যখন ফিলিস্তিন লেবাননে প্রায় ইতিমধ্যে 700-এরও অধিক মানুষকে গত 2 দিনে হত্যা করেছে। তাদের এই যুদ্ধ তারা বলছে যে তাদের টিকে থাকার লড়াই, কিন্তু ইসরায়েলের যে দখলদারিত্বের বিরুদ্ধে লেবাননের হিজবুল্লাহর যে কি বলে তারা যে স্ট্রাইক করছে, কিংবা তারা ইতিপূর্বেও ইসরায়েলের উপর হামলা করেছিল, সেই হামলাটা এজন্যই করেছিল যে ফিলিস্তিনের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তারা জমি ছাড়া ভূমি ছাড়া করেছে এবং তারা নিরীহ মানুষগুলোকে হত্যা করেছে। এর প্রতিবাদে অবশ্যই প্রতিবেশী রাষ্ট্রের কোনো যদি সামরিক বাহিনী যদি সোচ্চার হয় কিংবা যুদ্ধ ঘোষণা করে, তাহলে সেটি অবশ্যই ন্যায়সঙ্গত। কেননা ইসরায়েল গত প্রায় 60 বছরেরও বেশি সময় ধরে কিন্তু একাধারে ফিলিস্তিনিদের উপরে অত্যাচার, নিপীড়ন এবং যুদ্ধ চাপিয়ে দিয়ে আসছে, এবং ফিলিস্তিনের অস্তিত্ব বলতে এখন গাজার সামান্য একটু জায়গাও কিন্তু এখন শুধুমাত্র অবশিষ্ট অল্প একটু জায়গা রয়েছে গাজা উপত্যকার। আর পুরো ফিলিস্তিনে কিন্তু ফিলিস্তিনের ইসরায়েল দখলদারিত্বের দ্বারা সেটা কিন্তু মানচিত্র থেকে অনেকটা মুছে গিয়েছে। কাজে এই বিষয়টা নিয়ে আরো বেশি পরিষ্কার এবং সোচ্চার বলিষ্ঠ কণ্ঠস্বর আমরা দেখতে চাই যারা মুসলমানদের প্রতিনিধিত্ব করছে বিশ্বের দরবারে, তাদের কাছ থেকে। তো 2.5 বছর ধরে ইউক্রেনে চলমান যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছে। এই যুদ্ধের প্রভাব সর্বব্যাপী, এমনকি বাংলাদেশের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব আমরা অনুভব করছি। আমরা তাই উভয় পক্ষকে সংলাপে বসে বিরোধ নিরসনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানাচ্ছি। সৃজনশীল অবস্থা বিবেচনা রেখে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একযোগে রোহিঙ্গাদের নিজ দেশে রোহিঙ্গা ইস্যুতে তিনি কথা বলেছেন। রোহিঙ্গার প্রায় 12 লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর ফলে বাংলাদেশের অর্থনীতি কিংবা বাংলাদেশের পরিবেশ ব্যবস্থা বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। এই নিয়ে বিশ্ব দরবারে তিনি কথা বলেছেন এবং তিনি আহ্বান জানিয়েছেন যাতে করে জাতিসংঘের উদ্যোগে এই সমস্যার দ্রুত একটা সমাধান হয় এবং মিয়ানমারের যে সামরিক জান্তা সরকার রয়েছে তাদের যাতে এই ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়ার জন্য বাধ্য করা যায় এবং রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য যাবতীয় ব্যবস্থা করা যায়। তিনি এই ইস্যুটি সামনে এনেছেন এবং এটি যদি বাস্তবায়ন করা সম্ভব হয় কিংবা রাখাইন আরাকানে তাদেরকে পুনর্বাসন করা সম্ভব হয়, তাহলে বলা যেতে পারে যে এটি একটি ডিপ্লোম্যাটিক সুফল বয়ে আনবে বাংলাদেশের জন্য। যথাপূর্ণ টেকসই প্রত্যাবর্তনের জন্য পরিবেশ সৃষ্টিতে কাজ করতে প্রস্তুত। এই কর্মপরিবেশের সাথে মানিয়ে নেওয়া শিখতে হয়। এই জন্য বাংলাদেশ যখন মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নতি হচ্ছে, তখন আমরা শিক্ষা এবং প্রযুক্তিগত সহায়তা লাভের উপর বিশেষ জোর দিচ্ছি। এবার কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে আসি। কৃত্রিম বুদ্ধিমত্তার অভাবনীয় বিকাশ এবং এর বহুমাত্রিক প্রয়োগে বাংলাদেশ বিশেষভাবে আগ্রহী। আমাদের তরুণ সমাজ জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত। একজন বিশ্ব নাগরিক হিসেবে তারাও চায় নতুন পৃথিবীতে নিয়োজিত হতে, কর্মক্ষম হিসেবে নিজেকে গড়ে তুলতে। বাংলাদেশের মতো বৃহৎ তরুণ জনগোষ্ঠীর দেশ যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগজনিত অর্জিত সুফল থেকে পিছিয়ে না পড়ে, বিশ্ব সম্প্রদায়কে তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে যেন কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে কর্মক্ষেত্রে মানুষের চাহিদা ক্রমাগতভাবে সংকুচিত হয়ে না যায়। এই প্রসঙ্গে আমি উল্লেখ করি যে আমরা ভিন্ন একটা ইন্টেলিজেন্স, অটোনোমাস ইন্টেলিজেন্স
অর্থাৎ যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই নিজের কৃত্রিম বুদ্ধিমত্তাকে সম্প্রসারিত করতে পারে মানুষের কোনো হস্তক্ষেপ ছাড়াই, তার ব্যাপারে আমরা বৈজ্ঞানিকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। তারা যেন এই ক্ষেত্রে অগ্রসর হওয়ার আগে মানুষের উপর এর প্রভাব সম্বন্ধে নিশ্চিত হয়ে অগ্রসর হন। আমাদের ধারণা, অটোনোমাস ইন্টেলিজেন্স মানুষের অস্তিত্বকে বিপন্ন করে তুলতে পারে, কাজে এই ব্যাপারে আমাদের সম্পূর্ণ সজাগ থাকতে হবে। এখানে আমরা একটু বলে রাখি যে আমরা টিবিপি স্টোরি টেলার যেটি মনে করে যে অটোনোমাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি বাস্তবায়ন হয় এবং হবে, যেটা ধারণা করা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের আগামী দিনের শাসন ব্যবস্থা কিন্তু অটোনোমাস ইন্টেলিজেন্স দ্বারাই সম্পন্ন হবে এবং সেটি হয়তোবা ইসরায়েলের নেতৃত্বে হতে পারে, এটি এরকম একটা সম্ভাবনা রয়েছে। তো অটোনোমাস ইন্টেলিজেন্স কিংবা অটোনোমাস ইন্টেলিজেন্স গভর্নমেন্ট সিস্টেম, এটাও কিন্তু ইউরোপের জন্য আগামী দিনে হয়তোবা অপেক্ষা করছে এবং যদি এটা মানুষের জীবনকে বিপন্ন করে তুলবে কিনা তার চেয়ে বড় কথা হচ্ছে এটার চূড়ান্ত পর্যায়ে অবশ্যই বিশ্ব সভ্যতা উন্নীত হবে এবং সে পর্যায়ে যাবে। কেননা এটা সত্য যে এই মহাবিশ্বের একটা যে চূড়ান্ত সমাপ্তি বা কিংবা আবারও পুনঃ সংকোচন, সেটি কিন্তু আমরা আগামী দিনে দেখতে যাচ্ছি এবং এটা নিশ্চিতভাবেই হবে। আর সে বিষয়টা তিনি এখানে উল্লেখ করেছেন, যদিও ডক্টর ইউনূসের ভাষণে মনে হচ্ছে যে বিষয়টা মানে এই বিষয়ে হয়তোবা হতে পারে একটা প্রেডিক্টেবল, বাট এটা হবে অলরেডি। এটা নিয়ে কাজ এবং পরীক্ষণ কিন্তু সম্পন্ন হয়েছে। আপনারা চাইলে ইন্টারন্যাশনাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যে জার্নালগুলো আছে সেগুলো থেকে এই ব্যাপারে ইনফরমেশন সংগ্রহ করতে পারেন। মাননীয় সভাপতি, আমাদের আসলে দরকার নতুন ধরনের সহযোগিতা কাঠামো, যেখানে বৈশ্বিক ব্যবসা ও জ্ঞানের অধিকারী গোষ্ঠী মানুষের চাহিদাগুলোকে যথাযথভাবে অনুধাবন করবে। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর জন্য এমন একটি রূপান্তরকারী ব্যবস্থা তৈরি করতে হবে যা কর্মসংস্থান, আর্থসামাজিক প্রতিকূলতা বা জীবিকার জন্য যুৎসয় সমাধান নিশ্চিত করবে। মাননীয় সভাপতি, আমাদের প্রচেষ্টা, সক্ষমতা এবং সম্পদ একত্রীকরণের মাধ্যমে সকলের সামর্থ্য, উদ্ভাবনী শক্তি এবং সমৃদ্ধিকে কাজে লাগাতে হবে। আর্থসামাজিক উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা নিয়ে আমরা প্রতিনিয়ত যে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে তার মোকাবেলা করতে হবে। বৈশ্বিক দক্ষিণের দেশগুলোকে অনন্য গত 50 বছর ছিল আমাদের জন্য একটা পারস্পরিক শিক্ষণীয় সম্মিলিত যাত্রা। সীমিত উপায়ে বাংলাদেশ বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, ন্যায়, সমতা, মানবাধিকার প্রতিষ্ঠায় ধারাবাহিকভাবে অবদান রেখে আসছে। আমাদের সমন্বিত প্রয়াসের পেছনে আছে সত্যিকার অর্থে একটি নিয়মভিত্তিক বৈশ্বিক ব্যবস্থা গড়ে তোলা। এই প্রসঙ্গে উদাহরণ হিসেবে আমি স্মরণ করছি 1999 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে ক্ষুদ্র ঋণের উপর গৃহীত রেজুলেশনের কথা। সেই সময় জাতিসংঘ 2005 সালকে ইয়ার অফ মাইক্রোক্রেডিট ঘোষণা করেছিল, যার ফলে ক্ষুদ্র ঋণ বিশ্বব্যাপী সম্প্রসারিত হবার সুযোগ পেয়েছিল। একই সময়ে বাংলাদেশের উদ্যোগে গঠিত হয়েছিল ফ্রেন্ডস অব মাইক্রোক্রেডিট। 2001 সাল থেকে সাধারণ পরিষদে কালচার। এখানে বলে রাখি যে আমরা আমাদের বক্তব্য ডক্টর ইউনূসের এই ভাষণের সাথে যতটুকু শেয়ার করেছি আপনাদের সাথে, একেবারে সর্বশেষ পর্যায়ে আমরা বলতে চাই ডক্টর ইউনূস কিন্তু এখানে বলেছেন যে মাইক্রো ক্রেডিটের যে ক্রেডিটটি তিনি কিন্তু জাতিসংঘকে দিচ্ছেন এবং তিনি এটার প্রশংসা করছেন। সুদ ভিত্তিক ক্ষুদ্র ঋণ এর কথা, তিনি যে ক্ষুদ্র ঋণের কথা বলছেন এটা কিন্তু সুদ ভিত্তিক ক্ষুদ্র ঋণ, এটা না বলার কোনো কারণ নেই এবং এটা বলতেই হবে, যেটা ইসলামের সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। মোটামুটি আমরা আমাদের যে শরীয়তের ভাষা কিংবা শরীয়তের যে কাঠামো সেই অনুসারে বলতে পারি, কিংবা কোরআনের পদ্ধতিতে হয়তোবা সেটার ক্ষেত্রে ভিন্ন ধরনের ভিন্ন আঙ্গিকের আলোচনা থাকতে পারে, কিন্তু সুদভিত্তিক যে কাঠামো, এই কাঠামোতেই কিন্তু তিনি ক্ষুদ্র ঋণের কথা বলছেন। কিন্তু এটা যদি এমন ভাবে হতো যে কর্জে হাসানা ভিত্তিক বা কল্যাণ ভিত্তিক ক্ষুদ্র ঋণ, কল্যাণ ভিত্তিক মানে সেটার সেক্ষেত্রে ব্যবসা যদি করা হয়, ঋণ দানের মাধ্যমে যে ব্যবসা হবে সেই ব্যবসায়ের লভ্যাংশ কিংবা সেই ব্যবসায় যদি ক্ষতি হয় তাহলে ক্ষতিটা উভয় পক্ষকে বহন করা, অর্থাৎ মুদারাবা, মুশারাকা কিংবা মুরাবাহা পদ্ধতিতে যদি ব্যবসায়ের ধারণা হতো তাহলে ক্ষুদ্র ঋণটা আরো বেশি স্মার্ট হতো। কিন্তু সেই
ধারণা হয়তোবা যারা প্রবক্তা এই ক্ষুদ্র ঋণের, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস মাইক্রো ক্রেডিটের জন্য বিশ্বব্যাপী প্রবক্তা হিসেবে সমাদৃত এবং তিনি এজন্য নোবেল পুরস্কারও পেয়েছেন। তো কাজেই এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা আমরা আমাদের দৃষ্টিভঙ্গি লালন করব। যদিও ডক্টর ইউনূস তার নিজস্ব থিওরিটি তিনি যে বিশ্ববাসীর দরবারে তুলে ধরেছেন। তো দর্শক যারা আমাদেরকে দেখেছেন এবং টিভিপি স্টোরি টেলার চ্যানেলের মাধ্যমে ডক্টর ইউনূসের বক্তব্যের কিছু অংশের বিশ্লেষণ এবং তার সরাসরি তার ভাষণটির কিছু চুম্বক অংশ শুনেছেন, সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন।